দেখুন, এই অপারেশনটা কোন প্রেক্ষাপটে হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। যে আপনি দেখেছেন যে পতিত যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কিছু কিছু রাজনৈতিক অনলাইনে মিটিং করে তারা যেই ভাষায় বাংলাদেশকে অস্থিতির দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং ঢাকাবাসীকে ঘুমোতে দেবে না। আপনি দেখেছেন যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর যেই ভাষায় সেখানে বলছিল যে যেই শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই শহরের মানুষকে রাতের বেলা ঘুমোতে দেব না। তো কি ধরনের কত ভয়ঙ্কর হুমকি এটা আপনি চিন্তা করেন। আপনি আমি যারা সরকারের ধরেন এই সরকারের সাথে ইনভলভ নাই, একেবারে অতি সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু বাদ দিয়ে কথাটা বলে নাই, বলছে যে এই শহরের কোনো মানুষকে ঘুমোতে দেবে না। তার মানে তাদের পরিকল্পনাটা কত ভয়ঙ্কর পরিকল্পনা। এর মধ্যে আমরা দেখেছি পরিত্যক্ত অবস্থায় গতকাল এখানে বোমা উদ্ধার হয়েছে যে আপনাদের কাছাকাছি ফার্ম গেটে বোধহয়। তারপরে গাজীপুরে তো তার পরের দিনই এই মিটিংয়ের পরের দিনের ঘটনা এই গাজীপুরে, এবং সেখানে যে ঘটনা আমরা দেখলাম যে সেখানে যাদেরকে সেই হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের উপর যে নির্মমতা চালিয়েছে তাদের যে ছবিগুলো এসছে তাদের সবার ছবি কিন্তু ওই জাহাঙ্গীরের সাথে দেখা গেছে। এই ছবিগুলো আমরা ভার্চুয়াল জগতে দেখেছি। তো আমরা সেই মিটিংটা যদি আমরা ভার্চুয়াল মিটিংটা অলরেডি ভাইরাল হয়েছে, সেখানে আমরা দেখেছি যে সমস্ত যে আওয়ামী লীগের বিগত সময়ে লুটেরা, সন্ত্রাসী, ক্যাডার বাহিনী সবাই কিন্তু ওখানে যোগ দিয়ে যে মূলত পক্ষে প্রতিশোধ নেওয়ার জন্য তারা দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কিন্তু একটা নীল নকশা প্রণয়ন করে এগোচ্ছিল। এই প্রেক্ষাপটেই কিন্তু এই অপারেশন ডেভিল হ্যান্ড শুরু হয়েছে। তো আমরা একটা জিনিস ইতিমধ্যে এটা যে 24 ঘন্টারও বেশি সময় এই অপারেশনের প্রায় শুরু হওয়ার পর হয়ে গেছে, একটা জিনিস আমরা মৌলিক পার্থক্যটা যে 5ই আগস্টের পূর্বের বাংলাদেশ আর পরের বাংলাদেশের মধ্যে যে পার্থক্যটা আপনি দেখতে পাবেন যে এর আগে অপারেশনগুলো হলে কি হয়েছে। আমরা যদি এই আন্দোলনের সময় যে জুলাই আন্দোলনের সময়ও কিন্তু একটা পর্যায়ে গিয়ে সরকার নিয়ন্ত্রণ নেওয়ার একটু চেষ্টা করে কিন্তু ব্যাপক ধরপাকড় করেছে। সেখানে কিন্তু 2 দিনে 11,000 মানুষকে কিন্তু গ্রেপ্তার করে জেলে পুরা হয়েছিল, এবং সেটা ঢালাওভাবে, এবং কাউকে গুম করে ফেলা হয়েছিল। কোথায় তাদের খোঁজ, পরিবার খোঁজ পাচ্ছিল না। আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অনেককে আমরা 6 দিন লেগেছে তার ট্রেস করতে যে কোথায় আছে, মানে শীর্ষস্থানে আলোচিত ব্যবসায়ী এই ধরনের লোকজনকে তুলে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও ছিল না। আপনি লক্ষ্য করবেন যে 24 ঘন্টায় কিন্তু যাদেরকে ধরা হয়েছে এর মধ্যে এমন কোনো গুরুতর অভিযোগ আসে নাই যে কোনো বাড়িতে গিয়ে ঘরে ঢুকে যে ভাঙচুর তছনছ করে ফেলা হয়েছে। এর আগে কি করা হতো, এই অভিযানের নামে প্রত্যেকটা ভিন্ন মতের প্রত্যেকটা লোকের ঘরে ঘরে সে কি আদৌ সেই রাজনীতিতে সক্রিয় আছে কি নাই বা এর সাথে আদৌ সম্পৃক্ততা আছে কি নাই সেগুলো বিচার করা হতো না। এর সঙ্গে একটা বাণিজ্যের, পুলিশের একটা বাণিজ্যেরও একটা সম্পর্ক ছিল। 10,000 লোককে ধরতে পারলে এর মধ্যে আস্তে আস্তে এদের কাছ থেকে নানানভাবে 12,000 লোক ধরে 2,000 লোক ছাড়তো, এক লক্ষ লক্ষ টাকার লেনদেনের একটা ব্যাপার ছিল। এছাড়া গ্রেপ্তারের সময় বাড়িঘর তছনছ করা, তার সম্পদ নষ্ট করা, এবং অনেককে 3, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পর্যন্ত তাদেরকে গুম করে রাখা, এই ধরনের ঘটনা এর আগের অভিযানগুলোতে আমরা কিন্তু দেখেছি। কিন্তু এখনো পর্যন্ত আমি সে ধরনের কোনো অভিযোগ আসে নাই, এবং আমরা বিশ্বাস করি এ ধরনের কোনো পুনরাবৃত্তি সেই ফেসিবাদী আমলের সে ধরনের কোনো চিত্র আমাদের চোখের সামনে না আসুক, এটাই আমরা কামনা করি। একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে, গণতন্ত্র মানা মানুষ হিসেবে, আইনের শাসনের বিশ্বাসী একজন মানুষ হিসেবে আমরা প্রত্যাশা করব যে নতুন বাংলাদেশে যেন এই বিষয়টা নিশ্চিত করা হয় যে যে অপরাধী, যারা অপরাধের চক্রান্ত করেছে, যাদের জন্য এই অভিযানটা সত্যিকার অর্থে। এখানে বলা হয়েছে, আজকে স্বরাষ্ট্র সচিব ব্রিফ করেছেন, সেখানে বলেছেন যে দেশবিরোধী চক্রান্তকারী, দুষ্কৃতিকারী, তাদের বিরুদ্ধে এই অপারেশনটা তারা শুরু করেছেন, এবং এখানে একটি কমান্ড সেন্টার কিন্তু খোলা হয়েছে যাতে এই কমান্ড সেন্টার থেকে যাতে তাৎক্ষণিকভাবে এগুলো যদি কোথাও ব্যত্যয় ঘটে, এই অপারেশনটা যাতে কোথাও পথভ্রষ্ট হয় সেটা যাতে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দেয়া যায়, কন্ট্রোল করা যায়। এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি এটা একটা সরকারের জায়গা থেকে একটা অবশ্যই একটা দূরদর্শী পদক্ষেপ হিসেবে আমি মনে করি। একই সঙ্গে এই কথাটি খেয়াল রাখতে হবে যে এখানে আপনি বলছিলেন যে এটা শুধু আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হবে কিনা। আমি যদি বলি না, শুধু আওয়ামী লীগ হলেই গ্রেপ্তার হচ্ছে না এখনো পর্যন্ত। অন্তত কি কারণে, ধরুন আজকের ফলাফল এ পর্যন্ত আপনি যে 1300 লোকের 1308 জন সম্ভবত গ্রেপ্তার হয়েছে, এই 1308 জনের মধ্যে
মেইন যে টার্গেটটা ছিল গাজীপুরে কতজন গ্রেপ্তার হয়েছে? গাজীপুরে গ্রেপ্তার হয়েছে 80 জনের মতো, 100 জনের কম, টোটাল 80 জনের মতো গ্রেপ্তার হয়েছে। গাজীপুরে কি আওয়ামী লীগের লোকজন নেতাকর্মী কি মাত্র 80 জন আছে? যদি ঢালাওভাবে আওয়ামী লীগ হলেই গ্রেপ্তার করা হতো তাহলে গাজীপুরে 8000 গ্রেপ্তার করলে হতো, গাজীপুরে আওয়ামী লীগের লোক সবাই ধরা পড়বে না। তো সুতরাং এখানে বুঝতে হবে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কিন্তু অভিযানটা চলছে। এবং যারা এই ষড়যন্ত্রের অনলাইন মিটিংয়ের মাধ্যমে যারা ষড়যন্ত্র করছিল, সেই অনলাইনে যাদের উপস্থিতি দেখা গিয়েছিল, এবং ওই দিন যে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের উপর যে নির্মমতা চালিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযানটা চলছে। যে কারণে এটা ঢালাওভাবে কাউকে কিন্তু এভাবে গ্রেপ্তার করা হচ্ছে না। আমি প্রত্যাশা করব যে এই যে এখনো পর্যন্ত যে বিচার বিশ্লেষণ করে গ্রেপ্তার করার যে ট্রেন্ডটা এখনো পর্যন্ত আমরা দেখছি, এটাই যাতে অব্যাহত থাকে। ঢালাওভাবে শুধু ভিন্ন মত, ভিন্ন রাজনীতি করে আওয়ামী রাজনীতির সাথে, আওয়ামী লীগের তো সবাই দুষ্কৃতিকারী ছিল না। বাস্তবতা আমরা দেখেছি আমাদের আশেপাশেও বহু লোকই এসব অপকর্ম, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলোর সাথে বহু সাধারণ আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু, এটা গুটিকতক এবং একটা বড় অংশ যারা শুধুমাত্র এটাই করেছে, এবং অবশ্য সমাজে তাদেরই দাপট ছিল, তারাই গত 15 বছর পুরো দেশ শাসন করেছে, সমাজ শাসন করেছে। তো তারাই টার্গেট হওয়া উচিত আমি মনে করি যে এই গ্রেপ্তার অভিযানের। আবার আসবো আপনার কাছে। আসলে আমি অপারেশন ক্লিন হার্টের কথা বলার চেষ্টা করেছিলাম আমার সময় প্রথমে। আচ্ছা, এক দুজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমি যশোর থেকে বলছি, মোহাম্মদ ইসমাইল হোসেন। জি বলেন ইসমাইল। আমার প্রশ্ন ছিল যে বাংলাদেশে প্রত্যেকটা গণহত্যার বিচার হওয়া উচিত, আমরা সেটার জন্য তাকিয়ে আছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের দিকে, তারা যাতে এটা আসলে বাংলাদেশের সমস্ত গণহত্যার বিচার করেই যায়। আর আরেকটা কথা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের গণহত্যা, সেটা তো অবশ্যই বিচার হওয়া উচিত। আরেকটা হচ্ছে যে এই যে সংবিধান, মুজিববাদ, এগুলো তো অবশ্যই হওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে ওনারা ইদানিংকালে আমরা মনে করতেছি যে একটা বিষয় ওনারা কাউন্ট করতেছে না, যে 71 সালে যে জামাতের ভূমিকা ছিল, গণহত্যার সাথে যে ভূমিকাটা ছিল, তো তাদের অনেকের বিচার হয়েছে, অনেকের হয়নি। কিন্তু কথা হচ্ছে যে দলীয় ভাবে তো তাদের সম্মতি ছিল, সেই গণহত্যায় লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছিল, যেখানে সেই 24-এর মতো, 24-এর থেকে আরো বেশি মানুষ মারা গেছিল। তো এখনো কি জামাত ইসলাম বাংলাদেশে যে রাজনীতি করতেছে, তারা কি কোনো স্টেটমেন্ট দিচ্ছে এখন পর্যন্ত যে তারা 71-এর সেই ভূমিকার জন্য লজ্জিত, বা তাদের সেটা অন্যায় ছিল, অপরাধ ছিল? ধন্যবাদ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এবং এখানে নিশ্চয়ই ওই দলের প্রতিনিধি থাকলে তিনি হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারেন। আচ্ছা, আরেকজন দর্শক আছেন, ফোনটা নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে দুজন অতিথির কাছে, একদিকে জেল থেকে শীর্ষ সন্ত্রাসীরা খালাস পেয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার অন্যদিকে সন্ত্রাসীকে ধরার জন্য এই নতুন একটা আইন জারি করা হয়েছে, ডেভিল হান্ট, ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে দুজন অতিথির কাছে, এতে মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। মাহিন সরকার, এর আগে দুজন দর্শক কতগুলো প্রশ্ন করেছেন, আপনার কি মনে আছে কিনা, নাকি আমি আবার বলবো? আপনি আরেকবার বললেন। আচ্ছা, প্রথম প্রশ্নটা, একটা প্রশ্ন যদি বলি, সেটা উনি প্রশ্ন করেছেন যে এই যে একদিক দিয়ে আমরা দেখেছি বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে, একটা সময় জামিন তারা বের হয়েছে, আবার এখন আবার ডেভিল হান্টের মতো একটা অপারেশন চালানো হচ্ছে, এটা কি পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে কিনা? না, পরস্পর বিরোধী না, এটা ঠিক পরস্পর বিরোধী না। মূলত আমরা যে সংস্কার চাচ্ছি সেটি হলো বাংলাদেশের সর্বক্ষেত্রে সংস্কার। এখন বিচার বিভাগের যে সংস্কারের জন্য আমরা আন্দোলন করেছিলাম আগস্টে, যখন বিপ্লব আমাদের যে অভ্যুত্থান সম্পন্ন হলো, তারপরে আমরা দেখতে পেয়েছি যে যারা বিচারক বা বিচারপতি যারা আছে, সেখানে কিন্তু যারা দুর্নীতিবাজ এবং বিগত সময়ে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, তারা এখানে বসে আছে। তখন আমরা আন্দোলন করি এবং সেখানে যারা মূল দায়িত্বে ছিলেন তাদেরকে সেখান দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। কিন্তু অন্যান্য জায়গায় জেলা জজের ক্ষেত্রে যদি বলি, বিভিন্ন জায়গায় দেখা গেছে যে তারা মূলত আওয়ামী লীগের পারপাস সার্ভকারী। তো একটি নতুন সরকার এসেই কিন্তু সবাইকে তারা আসলে স্যাক করতে পারেনি, বা তাদেরকে তাদের যে দায়িত্বের জায়গা, সেই দায়িত্বের জায়গা থেকে প্রশ্ন পর্যন্ত করতে পারেনি। সেই কারণে আসলে খুব স্বাভাবিকভাবে তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করার কথা ছিল, এবং বিচারিক প্রক্রিয়াতেই এই দোষী ব্যক্তিগুলো
ছাড়া পেয়েছে। এখানে সরকারের অবশ্যই আমরা মনে করি গাফিলতি আছে, এবং বিচারিক কার্যক্রমে যে সংস্কার বা বিচার বিভাগের যে পরিপূর্ণ সংস্কার, সেই সংস্কার কার্যক্রম সফলতার মুখ না দেখার কারণে এই ঘটনাটি ঘটেছে। আর অপরদিকে যে সমস্যাটির কথা উনি ইন্ডিকেট করেছেন সেটি হলো এই প্রশাসনের যে গাফিলতি। কারণ পুলিশ মূলত এই জুলাই অভ্যুত্থানের পরে পুলিশ একেবারেই ডিঅ্যাক্টিভেট হয়েছিল দীর্ঘদিন, এবং এখন আস্তে আস্তে তারা অ্যাক্টিভ হচ্ছে। তো সেক্ষেত্রে পুলিশ কিন্তু মাঠ পর্যায়ে ওই সময় কার্যকর ছিল না। এখন যদি গ্রেপ্তার না করা হয় তাহলে এই যে যারা আছে আওয়ামী লীগ এবং তাদের দোসর, এবং একই সাথে যারা মাঠ পর্যায়ে চাঁদাবাজি করছে এখন এবং পূর্বের ন্যায় ফ্যাসিস্ট আচরণ করছে, তো তাদেরকে যদি নিয়ন্ত্রণে আনা না হয় তাহলে কিন্তু এটি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। তো এই কারণে আমরা মনে করি বিষয়টা একেবারেই পরস্পর বিরোধী নয়, তবে সরকারের আরও দ্রুত এই সংস্কার কার্যক্রমটি করা উচিত। তা না হলে কিন্তু রাজনৈতিক অরাজনৈতিক সকল পক্ষ থেকে প্রশ্ন আসবে, এবং এটাই স্বাভাবিক। আচ্ছা, এম আব্দুল্লাহ, আপনার কাছে জানতে চাই এখন পর্যন্ত যে এই যে পরিস্থিতি এখন চলছে, আমি যদি গত কয়েকদিনের পরিস্থিতি বলি, এর আগেও জিজ্ঞেস করেছিলাম যে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আমি একটা ছোট্ট জানতে চাইবো যে আসলে কি এটিকে আমরা কি সংকট বলবো নাকি নতুন বাস্তবতা বলবো? আপনার প্রশ্ন তো আগেও কিছু অংশ উত্তর দিয়েছি, তার আগে আমি দুইজন দর্শকের প্রশ্নের উত্তরে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে দুইজন দর্শকের যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের সাথে আমাদের পতিত সরকারের যিনি বর্তমানে দিল্লিতে আশ্রিত আছেন তার বক্তব্যের সাথে অনেকটাই সাযুজ্য আছে। আমি জানি না তারা কোন দল করেন, কিন্তু অনেকটাই কিছু মিল আছে।